জানাচ্ছি আজকে আমাদের এটিএন বাংলার অনুষ্ঠান ডক্টর স্টেশনে। আজকে আমরা আলোচনা করব শিশু স্বাস্থ্য রোগ সম্পর্কে। আমাদের দেশের শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। শিশুরা যদি সুস্থ থাকে, তারা যদি সবল থাকে, তাদের মানসিক এবং শারীরিক গঠন এবং বিকাশ যদি সুন্দরভাবে হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। দেশকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্ম তথা শিশুদের দিকে বিশেষ নজর দিতে হবে। আসুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এ.কে.এম. রেজাউল করিম। উনি আছেন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আরও সাথে আছেন প্রফেসর ডক্টর মাহমুদ এ চৌধুরী আরজু। তিনি আছেন বিভাগীয় প্রধান, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। এবং সেই সাথে সঞ্চালনায় আমি ডাক্তার সাগরিকা শারমিন আছি, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুধু দর্শক, আসুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের যেহেতু খুব বেশি সময় নেই, আমি প্রথমে জিজ্ঞাসা করব প্রফেসর এ.কে.এম. রেজাউল করিম স্যারকে যে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কমনলি সাধারণত আমরা আমাদের বাচ্চাদের মধ্যে কি কি রোগগুলো দেখতে পাই। আমাদের কাছে যে রোগীগুলো হাসপাতালে ভর্তি হয় তার মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ, যেটাকে আমরা নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা এইরকম এইসব সমস্যা নিয়ে আসে। সাথে ডায়রিয়া রোগ নিয়ে আসে, অপুষ্টি রোগ নিয়ে আসে। অনেক রোগী আসে আমাদের কাছে থ্যালাসেমিয়া এবং মস্তিষ্কের প্রদাহ সহ বিভিন্ন অন্যান্য রোগ নিয়ে আমাদের কাছে প্রধানত রোগী শিশুরা এসে থাকে। অনেক ধন্যবাদ স্যার। আপনি এখন যদি আমাদেরকে একটু বলেন যে সাধারণত আমরা দেখি যে আমাদের শীতকাল আসছে, শীতকালে যে নিউমোনিয়া, যে বাচ্চাদের নিউমোনিয়া, তো এই নিউমোনিয়াটা কি এবং এই সম্পর্কে যদি আমাদের নিউমোনিয়াটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফুসফুস, যেটা আমাদের লাংস, ইংরেজিতে লাংস, বাংলায় আমরা বলি ফুসফুস। আমাদের প্রত্যেকের শরীরে দুইটা ফুসফুস আছে। ফুসফুসের যে প্রদাহ, এটাকে আমরা নিউমোনিয়া হিসেবে বলে থাকি। এটার বিভিন্ন কারণ আছে। এটা বিভিন্ন কারণ, কিছু জীবাণুগঠিত কারণে হয়ে থাকে প্রধানত। তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ভাইরাস আছে। এগুলোর প্রদাহের কারণেই সাধারণত আমাদের যে শীতকাল আসছে, এখন কি এই রোগের প্রকোপ? হ্যাঁ, শীতকালে এই রোগের প্রকোপ অন্যান্য সময়ের তুলনায় একটু বেড়ে যাবে। আপনি আরেকটা কথা বলবেন যে আমরা যেটা দেখলাম যে নিউমোনিয়া ডে, ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে এই 12ই নভেম্বর পালিত হলো। এই ডেটা সম্পর্কে যদি আমাদের সাধারণ জনগণকে কিছু বলে। সারা পৃথিবীর প্রায় 100টা দেশে একযোগে 12ই নভেম্বর ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে পালিত হয়েছে। বাংলাদেশেও আমরা এই দিবসটি পালন করেছি। এই দিবসের উদ্দেশ্য হচ্ছে নিউমোনিয়া সম্পর্কে মানুষকে সচেতন করা, এই রোগ দ্রুত নির্ণয় এবং এই রোগ কীভাবে প্রিভেন্ট করা যাবে এবং এই রোগীর সম্পর্কে মানুষকে সচেতন করা প্রধান উদ্দেশ্য। নিউমোনিয়া এমন একটা রোগ, আমাদের সবচেয়ে কমন ডিজিজ, এবং চিলড্রেনদের আন্ডার 5 চিলড্রেনের মর্টালিটির সবচেয়ে 1 নম্বর কারণ হচ্ছে নিউমোনিয়া। হ্যাঁ, মৃত্যুর কারণ, অসুস্থতার কারণ হচ্ছে এই নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণগুলো। এই রোগ সম্পর্কে যদি আমরা সচেতন করতে পারি, এই রোগকে প্রতিরোধ করতে পারি, কিছু ব্যবস্থা নিলে এই রোগ প্রতিরোধ সম্ভব। এবং এই রোগ যখন সংক্রমণ হয়, কীভাবে দ্রুত রোগ নির্ণয় করা, ভালো চিকিৎসা করা, এগুলোর মাধ্যমে আমরা এই রোগের আক্রান্ত হওয়ার হার কমাতে পারি, মৃত্যুর হার কমাতে পারি। এই ব্যাপারে সচেতন করার জন্যই আমরা আসলে এই দিবসটা পালন করা হয়ে থাকে। অনেক ধন্যবাদ স্যার। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা জানলাম যে নিউমোনিয়া শ্বাস, যে আমাদের যে ফুসফুস আছে, যে শ্বাসযন্ত্র, সেটার প্রদাহ এবং সেটার কারণে আমাদের যে শিশু স্বাস্থ্য বা শিশু মৃত্যুর হারটা বেশি হয়। তো সেটা যদি আমরা প্রতিরোধ করতে পারি, সেই কারণে সারা পৃথিবী জুড়ে নিউমোনিয়া ডেটা পালন করা হয় 12ই নভেম্বর। সেই সূত্রে আমাদের বাংলাদেশেও এটা পালিত হয়েছে এবং আমরা এ ব্যাপারে অবশ্যই সচেতন থাকব। আমরা এবার আসি প্রফেসর ডক্টর মাহমুদ এ চৌধুরী আরজু স্যারের কাছে। আপনি কাজ করছেন শিশু বিকাশ নিয়ে। আমরা যতদূর জানি চট্টগ্রামের এই অঞ্চলের জন্য এটা খুবই দরকারি। তো আপনি যদি একটু বলবেন যে খুব সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য শিশুদের বিকাশের ক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম বা অসুবিধা বা সমস্যাগুলো আমরা ফেস করে থাকি সাধারণত। ধন্যবাদ। আসলে শিশু বিকাশ যে কথাটা আমরা বলি, যদিও এটা ছোট্ট, বড় শিকার কয়কার কাতাল বাস্য, কিন্তু এটা কিন্তু একটা
বহু ব্যাপ্তি অনেক বড়। যেমন শারীরিক বিকাশ, একটা বাচ্চা হাঁটে, ঘাড় সোজা হয়, বসে, হাঁটে। তারপর হচ্ছে মানসিক বিকাশ, বুদ্ধি বিকাশ, শোনার বিকাশ, চোখে দেখার বিকাশ, এটা একটা বিশাল ব্যাপ্তি। সেক্ষেত্রে বাংলাদেশে যে অনেক ধরনের তার বিকাশের সমস্যা হতে পারে, কিন্তু আমাদের দেশে আমাদের সরকার যে মোটামুটি 4টা যেটা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার্স আপনার খুব গুরুত্ব দিয়েছে। তার মধ্যে হচ্ছে আপনারা জানেন যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা একটা আমাদের বিকাশের সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে শারীরিক বিকাশের সমস্যা, যেটাকে আমরা বলি সেরিব্রাল পলসি। যেমন একটা বাচ্চা ঠিকমতো হাঁটে না, যেই সময় হাঁটার দরকার ছিল। এরপরে যেটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, একটা জন্মগত একটা ত্রুটি নিয়ে জন্ম করে, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। আপনারা জানেন ডাউন সিনড্রোম বাচ্চার আমাদের এখানে প্রচুর দেখা যায়। এবং সবশেষে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, যেটা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলে থাকি। এই 4টাই মোটামুটি প্রধান আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে। এছাড়া অনেক ধরনের বিকাশের সমস্যা হচ্ছে। যেমন এর মধ্যে আপনারা দেখবেন যে কিছু কিছু বাচ্চা আছে অতিরিক্ত চঞ্চল থাকে, অতি চঞ্চল, যেটাকে আমরা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, হাইপার অ্যাক্টিভ চাইল্ড বলে থাকি। অনেক বাচ্চা আছে লার্নিং ডিসএবিলিটি, এরা তাদের যে শিক্ষা সেটা তারা পারে না। অনেক বাচ্চা আছে যে তারা ডিসল্যাক্সিয়া বলে, যারা একটা অক্ষর যখন তারা চেনার সময় হয়, দেখার সময়, তারা সেটাকে ঠিকভাবে দেখে না। অনেক সময় দেখা যাচ্ছে ABCD, এটা তারা অনেক সময় উল্টোভাবে থাকে। তো অনেক ধরনের এই ধরনের বিকাশ থাকলে একটা বাচ্চার যে স্বাভাবিক বিকাশ বা লেখাপড়া করার যেভাবে সেই এগুলি কমে যায়। এই ধরনের বিকাশ সমস্যা আমরা আমাদের দেশে পেয়ে থাকি। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু শুনলাম। তো এর মধ্যে আমার যেটা মনে হয় যে গত একটা দশকে অটিজম, ASD যেটা আপনারা বলে থাকেন, এই সম্পর্কে আমাদের সাধারণ বাবা মায়েদের উদ্দেশ্যে কিছু যদি বলেন, কারণ এটা একটা আমাদের বিশাল হেডেক হয়ে দাঁড়িয়ে। আসলে ঠিক, এই দেখা যাচ্ছে যে এখন অটিজম শিশু সংখ্যা বাড়ছে কেন? জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, MRI সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র GEC মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates
Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. বাড়ছে বা কীভাবে বাড়ছে সেটা আমরা না জানলেও সেটা আমাদের হয়তো পারিপার্শ্বিকতা, আমাদের বর্তমান যে পরিবেশ, যে আমাদের যে আগে যে একান্নবর্তী পরিবার ছিল সেটা থেকে আমরা এখন সিঙ্গেল ফ্যামিলিতে চলে এসেছি। মা বাবার ব্যস্ততা, কথা বলার যে একটা আমাদের যে একটা কমিউনিকেশন সেটা থাকে না। তো তিনটা বৈশিষ্ট্য আমরা যদি দেখি একটা বাচ্চা, একটা হচ্ছে কি একটা বাচ্চার বলে যে ল্যাক অফ সোশ্যালাইজেশন। একটা বাচ্চা, ধরেন আমি একটা ঘরে একটা বাচ্চাকে দেখলাম বা একটা ঘরে গেলাম বা বাচ্চাটা আমাকে দেখলো, সে দুটো কাজ করতে পারে। একটা হতে পারে আমাকে দেখে খুব প্রফুল্ল হতে পারে, হাসবে, অথবা আমাকে তার পছন্দ হয়নি সেই জন্য সে কী করবে, সে কান্নাকাটি করবে। কিন্তু একটা অটিস্টিক বাচ্চা সে কিন্তু আপনাকে দেখবে, তারপর সে মুখ ঘুরিয়ে ফেলবে, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে পারে যে কমিউনিকেশন, আমাদের কমিউনিকেশন দুভাবে করি। একটা হচ্ছে আমরা মুখে কথা বলি, তুমি কেমন আছো, আমি ভালো আছি, মুখে কমিউনিকেশন করে। অথবা তুমি কেমন আছো, আমি মাথা নাড়িয়ে বলি যে আমি ভালো আছি। এই যে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, এই ধরনের শিশুর এটা থাকবে না। এবং 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি তারা অনেক সময় অ্যাবনর্মাল বিহেভিয়ার করে বা অ্যাবনর্মাল পশ্চার বা পজিশনের মধ্যে থাকে। দেখা যায় এইসব বাচ্চারা খুব চিৎকার করে, খুব অস্বাভাবিকভাবে চিৎকার করে, অথবা অস্বাভাবিকভাবে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি থাকে। আরেকটা যে জিনিস এদের থাকে সেটা হচ্ছে কি ওরা সাধারণত স্টেরিওটাইপিক, মানে একই ধরনের খাবার, একই ধরনের পোশাক, একই ধরনের চাদর, বালিশ সব কিছু নেন, একই ধরনের কাজ এরা নিয়ে ভালো পাবে, এরা এর বাইরে যেতে চায় না। এগুলি হচ্ছে অটিজমের প্রধান বৈশিষ্ট্য। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে যৌথ পরিবার ছিল সেখান থেকে আমরা এখন সিঙ্গেল পরিবারে চলে যাচ্ছি, বাবা মা ব্যস্ত হয়ে যাচ্ছেন, এবং যে কমিউনিকেশন বাচ্চার এটা একটা ইম্পর্টেন্ট ভূমিকা। এবং অটিজম এটা একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর বা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসাবে যে বলা হচ্ছে যে এটা একটা কারণ, এটা অ্যাগ্রিভেট করে দিচ্ছে ডিজিজটাকে। আরেকটা যেটা করছে যে আপনারা আমাদের মা বাবার ব্যস্ততার কারণে আমরা দেখেছি যে দুটো জিনিস হচ্ছে, কেয়ার গিভাররা বা কাজের বুয়ার মধ্যে থাকছে। এখন ধরেন মা বাবা এক ভাষায় কথা বলে, কাজের বুয়া আরেক ভাষায় কথা বলে, তাহলে সে কোনটা অ্যাকসেপ্ট করবে সেটার জন্য সে কথাটা ঠিক মতো নিতে পারে না, ডাইলেমার মধ্যে পড়ে যায়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, আপনিও স্বীকার করবেন, প্রফেসর রেজাউল করিমও স্বীকার করবে, সেটা হচ্ছে অতিমাত্রায় মোবাইলের আসক্তি। এটা একটা আমাদের জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অটিজম বা এএসডি, এখানে কি জেনেটিক্স বা এরকম কোনো কারণ কি এখনো খুঁজে পাওয়া গেছে? বা যেমন ধরেন আমাদের দেশে তো খুব স্বাভাবিকভাবে গ্রামেগঞ্জে বিশেষ করে এ ধরনের বাচ্চাদের দেখলে তো স্বাভাবিকভাবেই ঘরের বউকে কিংবা মাকেই দোষারোপ করা হয় যে তার দোষেই বাচ্চা এমন হয়। আপনি ঠিকই বলেছেন। এবং আমার জানা মতে, আমি তো আজকে প্রায় 25 বছর ধরে এইসব শিশু নিয়ে কাজ করছি, এরকম এই ঘটনার জন্য বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়েছে আমরা জানি। তো জেনেটিক এখনও এটা রিসার্চাররা গবেষণা করছে যে কোন ধরনের ক্রোমোজোম, এটা তো আদতে এখন দেখা যাচ্ছে যে কোনো একটা জেনেটিক প্রবলেম আছে। তবে যেটা আছে আমরা জানি যে আমাদের যে ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানে আমরা বলি যে কি মাল্টিফ্যাক্টরিয়াল, অথবা জেনেটিক কিছু সমস্যা আছে, কিন্তু পরিবেশ যদি এটাকে আরও পরিবেশ যদি আরও থাকে তাহলে সেই আপনার প্রবলেমটা বা সেই সমস্যাটা আরও প্রকাট হয়ে দাঁড়ায়। আচ্ছা, সম্ভবত আমাদের আগের যুগে আমাদের পরিবেশটা একান্নবর্তী ছিল, পরিবেশটা সবাই কথা বলতো, যার জন্য জেনেটিক প্রবলেমটা থাকলেও সেটা আসে না বলেই আমরা তখন অত অটিজম বাচ্চা দেখিনি। এখন এটাকে অতটা অত একান্নবর্তী পরিবারের মধ্যে একজন হয়েছে, সবাই এসে গেছে। আমি একটু জানতে চাচ্ছি, এটা আমারও কোয়ারি, যে অনেকে দেখা যায় যে বাবা মার ফার্স্ট চাইল্ড হলো অটিস্টিক বা এএসডি নিয়ে, তো তাদের সেকেন্ড চাইল্ডও কি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এই ব্যাপারে কি না এ ধরনের কোনো ইয়ে নেই। এবং যে সংখ্যা
এটা পার্সেন্টেজ খুব কম, ইট মে বি 1% 2%। এটা যে একটা বড় ধরনের যে এটা দুই সংখ্যা পের হয়ে যাবে, মানে দুই সংখ্যা বেশি হবে সেটা না, কিন্তু যেটা আপনার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাকে এই যে অটিস্টিক হওয়ার জন্য মানে তার মানে ইনফ্যান্ট অবস্থায়, যে ধরুন আপনি নট অনলি ইনফ্যান্ট, আপনার যে নবজাতক এবং তারপরে ইনফ্যান্ট অবস্থায় কিছু রেড ফ্ল্যাগ আছে কিনা, কিছু লাল চিহ্ন আছে কিনা, এটা আমরা দেখতে পাবো। যেমন ধরেন একটা বাচ্চা 6 মাসে চোখাচোখি থাকবে, দাদ 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 আওয়াজ করবে অথবা হাসবে, তালি দিবে, এসব সে করছে কিনা। এটা জানতে চাচ্ছিলাম যে অনেক সময় বাবা মা ভয় পায় যে ফার্স্ট বাচ্চাটা অটিস্টিক, সেকেন্ড বাচ্চা তারা নিবে কি নিবে না, মানে আমাদের সমসাময়িক আমি অনেককে এই প্রবলেমে পড়তে দেখেছি। এটা কোনো হ্যাঁ, অ্যাডভাইস হচ্ছে কি আপনারা অবশ্যই সেকেন্ড ইস্যু নেবেন, কারণ এই বাচ্চার জন্য যে অটিজমে আক্রান্ত ওই বাচ্চার জন্য তার একজন ভাই বা বোন দরকার, কারণ সে যখন স্বাভাবিক আচরণ করবে তখন এই বাচ্চা অনেকটা সেকেন্ডে অটিজম হওয়ার সম্ভাবনা কম। যদি অটিজম হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই যে রেড ফ্ল্যাগস যদি আমরা দেখি একটা বাচ্চার, তার সেকেন্ড ইস্যু তো আসছে, তাহলে আপনার কিছু এই ব্যাপারে আমাদের কিছু ইন্টারভেনশন আছে। যেমন একটা সাইকোলজির ভাষায় অ্যামচার্ট বলে, এটা আমাদের বাংলায় এখন রূপান্তরিত হয়েছে। অ্যামচার্ট দিয়ে আমরা বলতে পারবো যে কনসার্ন ফর অটিজম, তাহলে তাকে আমরা এইভাবে আমরা ইন্টারভেনশন করতে পারবো। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনেক খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। এবার আসি প্রফেসর ডক্টর A.K.M. রেজাউল করিম স্যারের কাছে। স্যার, আপনি তো নিউমোনিয়া নিয়ে বলছিলেন, তো আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে নিউমোনিয়া কোনো এটিওলজি, আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি যে মানে কোনো কারণ, মানে কি কারণে নিউমোনিয়া হয় বা হতে পারে? নিউমোনিয়া সাধারণত এই যে শিশুদের হয় এবং এক্সট্রিম ওয়েজ বয়সে 65 বছরের পরে যারা বয়স্ক মানুষের এই রোগটা বেশিরভাগই হয়ে থাকে। এটার কারণের মধ্যে কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস, কিছু যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধক শক্তি কম, তাদের ক্ষেত্রে কিছু ফাঙ্গাস দিয়েও নিউমোনিয়া হয়ে থাকে। তবে আমাদের শিশুদের কমনলি যেগুলো হয়ে থাকে সাধারণত ব্যাকটেরিয়া এবং ভাইরাস দিয়ে সাধারণত হয়ে থাকে আর কি। মানে ব্যাকটেরিয়া ভাইরাস হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু, এটা সংক্রমণের কারণে হয়ে থাকে। ব্রঙ্কিওলাইটিসটা কি এবং নিউমোনিয়ার যেটা, এটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিসটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। এটা সাধারণত 2 বছরের আগে হয়ে থাকে, খুব বেশি কমনলি হয় 2 মাস থেকে 6 মাসের মধ্যে। এটা যে আমাদের শ্বাসনালীর মধ্যে যে ক্ষুদ্র যে নালীগুলো আছে ব্রঙ্কিউলসগুলো এই ভাইরাস ইনফেকশনের কারণে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে এয়ার ট্র্যাপড হয়ে যায়, এবং এটা একটা দ্রুত মানে ভাইরাসজনিত রোগ, এবং খুব এটা ঠিকমতো চিকিৎসা না করলে দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, মানে ব্রঙ্কিওলাইটিসটা হচ্ছে ভাইরাস দিয়ে হচ্ছে, আর নিউমোনিয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই দিয়ে হয়ে থাকে। এটা অনেক সময় আমাদের দুইটাই যেহেতু শ্বাসতন্ত্রের সংক্রমণ, অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে ফেলে। আমরা তো যেহেতু আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস আমরা দেখছি না, অনেকেই ব্রঙ্কিওলাইটিসকে নিউমোনিয়া হিসেবে আমরা কনফিউজ করে ফেলি অনেক সময়। আমি আরেকটু জানতে চাচ্ছি, নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস এটা আসলে আমাদের সাধারণ জনগণ বোঝার কথা না, ওরা হয়তো খুব কিছু কমন সিমটম দেখবেন। তো কি মানে তারা বাচ্চার কি প্রবলেম হলে মানে একজন বিশেষজ্ঞ বলা হয়ে থাকে সাধারণত নিউমোনিয়া হলে উচ্চমাত্রার জ্বর থাকবে, খুব বেশি জ্বর থাকবে এবং কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে, বুক ব্যথা থাকবে, সাথে অন্যান্য কিছু উপসর্গ যেমন তার বমি থাকতে পারে, খাওয়ার অরুচি থাকতে পারে, এগুলো থাকবে। তার সে একটু মানে খুব বেশি অসুস্থ হবে, তার কাশি থাকবে, শ্বাস থাকবে, সাথে উচ্চমাত্রার অনেক বেশি জ্বর থাকবে। নিউমোনিয়ার ক্ষেত্রে বুকে ব্যথা থাকতে পারে, দ্রুত শ্বাস ফেলতে পারে। আর ব্রঙ্কিওলাইটিস একটা কথা বলে থাকে যে হাসি কাশি বাসি, মানে সে তার হাসি খুশি থাকবে, বাচ্চা প্লেফুল থাকবে, কাশি থাকবে, আর একটা বাঁশির মতো একটা শোঁ আওয়াজ হবে। সে যখন নিঃশ্বাস নেবে তার ব্রঙ্কিউলস ছোটো হয়ে যাওয়ার কারণে সে যখন নিঃশ্বাস ফেলবে তখন শোঁ আওয়াজ হবে। যদি মা বাবা খেয়াল করে তার দেখবে যে বাচ্চা হাসি খুশি আছে কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাশি আছে, হাসি মানে বাচ্চা খেলাধুলাও করতেছে কিন্তু সে নিঃশ্বাস ফেলতে পারতেছে না, আর একটা বাঁশির মতো শোঁ আওয়াজ হচ্ছে। এখানে জ্বর থাকবে কিন্তু অত বেশি না,
সাধারণত লো গ্রেড ফিভার, অল্প অল্প জ্বর থাকতে পারে। নিউমোনিয়াতে অনেক বেশি জ্বর থাকবে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা স্যার বললেন যে বাবা মাদেরকে দেখতে হবে যে হাসি কাশি যেটা স্যার বললেন যে বাচ্চা হাসি খুশি আছে বা বাচ্চা তেমন কোনো সিমটম নেই, কিন্তু যে শ্বাসের সাথে একটা শব্দ শোনা যাচ্ছে, তাহলে এই ব্যাপারটা সতর্কতার সাথে কিন্তু বাবা মাকে খেয়াল করতে হবে। কারণ তখন ওই যে লো গ্রেড ফিভার বা কম জ্বরের জন্য হয়তো অনেক বাবা মা এটাকে গুরুত্ব দিবেন না। তা আপনারা স্যার আরেকটা প্রশ্ন যে কিভাবে আপনারা ডিফারেন্সিয়েট করেন বা কিছু লক্ষণ তো বললেন, কিছু পরীক্ষা নিরীক্ষা তো নিশ্চয়ই আপনারা করে থাকেন। যে আমরা তো সাধারণত যে আমরা যদি ব্রঙ্কিওলাইটিসটা সাধারণত ভাইরাস জনিত, এবং এটা নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুইটার কারণে হতে পারে। আমরা যদি ওর জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. এই শিশুর পরীক্ষা নিরীক্ষা করে আমরা প্রথমে প্রাথমিকভাবে শনাক্ত করি এটা কোন দিকে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা কিছু পরীক্ষা, যেমন রক্ত পরীক্ষা, একবার বুকের এক্সরে করলে আমরা দুইটা রোগ আলাদা করতে পারবো। মানে রক্ত পরীক্ষার মধ্যে আমরা ইনফেকশনের চিহ্ন পাবো। ব্যাকটেরিয়াল ইনফেকশনে সাধারণত ওর শ্বেতকণিকা খুব বেড়ে যাবে, আর ESR বেড়ে যাবে। আর আপনার এক্সরে করলে আমরা অনেক সময় এখানে নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা অপাসিটিস পাবো এবং বিভিন্ন রকম কনসলিডেশন পেতে পারি, ফুসফুসে কিছু শ্যাডো পাবো, আমরা এক্সরে থেকে বুঝতে পারবো। আর ব্রঙ্কিওলাইটিসের সম্পূর্ণ অন্যরকম কিছু লক্ষণ চিহ্ন দেখবো আমরা। অনেক ধন্যবাদ স্যার। আমরা এখন আসি প্রফেসর মাহমুদ চৌধুরী আজু স্যারের কাছে। আমরা ASD সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য জানলাম।
আপনি কি আমাদেরকে একবার একটু ওই যে ডাউন সিনড্রোম কিংবা আদার যে বিকাশের সমস্যাগুলো আপনি বললেন যে মেইন চারটা, তার মধ্যে ডাউন সিনড্রোমটা সম্পর্কে আগে একটু আমরা জেনে নিই। ডাউন সিনড্রোম হচ্ছে এটা এক ধরনের ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ক্রোমোজোমের একটা সমস্যা। বিশেষ করে দেখা যায় যে সকল মা, যে সকল মহিলা বেশি বয়সে বাচ্চা নেয়, সাধারণত বলে যে 35-এর পরে, 35-এর পরে যারা বাচ্চা নেয় তাদের এটা হতে পারে। এটা একটা অনেক সময় বলা হতো একটু যদি জিজ্ঞেস মানে 35-এর পরে প্রথম বাচ্চা এরকম কিছু, নাকি 35-এর পরে বাচ্চা? না, অনেক সময় দেখা যাবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাচ্চা ভালো, কিন্তু যখনই উনি আরও বাচ্চা নিতে গেছে তখনকার দিনে কি হতো যে আপনার 5-6 জন, এমনকি 8 জন, এবং আমি ব্যক্তিগতভাবে আমরাও 10 ভাই বোন, হ্যাঁ। কিন্তু যারা 35-এর পরে মারা শেষের দিকে যখন বাচ্চা নিয়েছে, ওই বাচ্চা দেখা গিয়েছে যে মানে এখানে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা ফ্যাক্টর না, মায়ের বয়স একটা ফ্যাক্টর। আমি এখানে একটা উদাহরণ দিই। আপনারা জানেন আমাদের যে প্রায়ত জনপ্রিয় অভিনেত্রী কবরী সারোয়ার কিন্তু শেষ বয়সে ওনার যে বাচ্চা, ছোট বাচ্চা, ওটা কিন্তু ডাউন বাচ্চা, তার শেষ বয়সে উনি বাচ্চা নিয়েছিলেন। এই ধরনের একটা বয়সের একটা ফ্যাক্টর হতে পারে। তবে আনফর্চুনেটলি ইদানিং দেখা যাচ্ছে যে প্রথম বাচ্চাও ডাউন সিনড্রোম হচ্ছে, কারণ যেহেতু এটা একটা ক্রোমোজোমের প্রবলেম, কখন হবে, কিভাবে হবে, এটা হয়তো বা কারো জানা না, সে এক নম্বর কথা। এটা এক ধরনের ফেস থাকে। এটা দেখা যায় যে কি আপনি যখন একটা বাচ্চাকে, ডাউন সিনড্রোম বাচ্চা, আপনি নিজে চিনতে পারবেন এটা একটা মঙ্গলয়েড, মানে একটু চাইনিজের মতো ফেস থাকে। যদি সব চাইনিজরা যে ডাউন সিনড্রোম হবে তা নয়, তাদের বলা হয় যে আপওয়ার্ড স্ল্যান্ডিং, চোখটা একটু উপরে থাকে, তাদের নাকটা একটু বসা অবস্থায় থাকে, এবং তাদের সব, যদি আপনি হাত দেখেন, যাদের তালুতে দেখেন, তাদের একটা বিশেষ ধরনের, আমরা যে তালুর যে খাঁজ আছে, যে আমরা ক্রিজ বলি, এগুলি কিন্তু ক্রিজের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। এটা আমাদের ডাক্তার বা হেলথ প্রফেশনালস এগুলি কিন্তু তারা চিনতে পারে। আরেকটা যেটা হচ্ছে, এরা কথা বলে না। কথা না বললেও, যেটা অটিস্টিক বাচ্চারাও কথা বলে না, এরাও কথা বলে না, কিন্তু এরা কিন্তু খুব শান্তশিষ্ট থাকে। এরা যে কোনো কাজ কিন্তু আপনাকে, আপনি যদি যে কোনো কাজ বলেন সে করে দেবে, যে কোনো, যেখানে যাবেন সব কিছু সে করতে পারবে। কিন্তু যেটা সমস্যা হয় এসব বাচ্চার, এরা অনেকটা ম্যাথস, অঙ্কের কোনো কিছু যদি বলেন, এরা অত পারদর্শী হয় না। আরেকটা হচ্ছে, এরা খুব গান পছন্দ করে, মিউজিক পছন্দ করে, এবং যে সমস্যাটা ওদের হয়, এদেরতে প্রায় দেখা যায় যে তার মুখের ভিতরে প্রায় ঘা লেগে থাকে। আরেকটা হচ্ছে কি, এইসব বাচ্চার ঘন ঘন ঠান্ডা লাগতে পারে, নিউমোনিয়া। আমি আরেকটা জানতে চাচ্ছি যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি যেটা আপনি বললেন, সেটা সম্পর্কে। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বাংলাদেশের প্রধান কারণ হচ্ছে আপনার আয়োডিন ডেফিসিয়েন্সি। বাংলাদেশে যে আপনার, যেহেতু আমরা হচ্ছি আমাদের বাংলাদেশে পুরাই আপনি জানেন যে কি, আমরা একটা ডেল্টা অঞ্চলে আছি, তো আমাদের এখানে বৃষ্টি আসে, আমাদের বন্যা হয়, এবং আয়োডিনটা থাকে আপনার জমির উপরে পোষে নেয়। তো ঘন ঘন যখন বন্যা হয়, উপরের আয়োডিনটা চলে যায়। সেজন্য আমরা সবাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ইভেন কি শিশুরাও, ইভেন করে গর্ভবতী নারীরাও কিন্তু দে আর অ্যাট রিস্ক। তারা 100% আমরা কিন্তু আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে রিস্কে থাকবো। তো সেই জন্য ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির সমস্যা হচ্ছে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি এরা স্থান কাল পাত্র সমস্যা বুঝে না। যেমন একটা পরিবেশে আসছে, হঠাৎ দেখা গেল যে সে কাপড় চোপড় খুলে ফেলছে, সে হয়তো বা প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, থুতু ফেলছে, মানে তার যে একটা পরিবেশের সাথে যে খাপ খাওয়াতে হবে, যে কোনো বয়সের প্রত্যেকটা তার একটা অ্যাডাপ্টেশন আছে, কিন্তু একটা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির বাচ্চার সেটা থাকে না। অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু জানার আছে। আমাদের আসলে খুব সময় স্বল্পতা। আমি এখন প্রফেসর ডক্টর এ.কে.এম. রেজাউল করিম স্যারের কাছে আসি, যে আপনি তো নিউমোনিয়ার কথা বললেন, তো এটা কিভাবে ছড়ায়, বা বাবা মা বুঝবে কখন হসপিটালাইজ করতে হবে, সেই জিনিসটা কিভাবে বুঝবে? এটা সাধারণত ছড়ায় হাসি কাশির মাধ্যমে, ছড়ায় ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে। অনেক সময় আমরা ওই যে বাচ্চারা যখন একসাথে ক্রাউডেড এক জায়গায়, ঘন স্কুলে অনেকগুলো বাচ্চা একসাথে থাকে, ওখানে যদি কোনো বাচ্চা আক্রান্ত হয়, তার হাসি কাশির মাধ্যমে যেতে পারে, অথবা তার হাতের মাধ্যমে, তার জিনিসপত্র কেউ যদি টাচ করে হাসি কাশি যুক্ত, তাহলে সেখান থেকেও ছড়াতে পারে। আর এটা তাহলে কিভাবে আমরা প্রিভেন্ট করব? যে এটা প্রিভেনশনের জন্য যেটা আমাদের করতে হবে, কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে, এখানে আমাদের প্রথমে যেটা, ওর কিছু ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনগুলো দিলে
এই যেসব কারণে নিউমোনিয়া হয়, যেসব জীবাণু, এই জীবাণুর বিরুদ্ধে যেমন একটা আমাদের নিউমোনিয়া ভ্যাকসিন, নিউমোকোকাল ভ্যাকসিন, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এর বাইরে মিজেলস ভ্যাকসিন আছে আমাদের, পার্টোসিস ভ্যাকসিন। এই 4টা ভ্যাকসিন যদি কোনো শিশুদেরকে দেওয়া থাকে তাহলে তাদের নিউমোনিয়া হওয়ার এই একটু ইন্টারফেয়ার করি যে ভ্যাকসিনগুলো কখন দিবে এটা যদি আমাদের এখানে আমাদের নিউমোকোকাল ভ্যাকসিন, আমাদের সরকার এবং মিজেলস ভ্যাকসিন, পার্টোসিস ভ্যাকসিন কিন্তু আমাদের ইপিআই কর্মসূচির মধ্যেই আছে। এর বাইরে আমাদের যেটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এখনও সরকারি কর্মসূচির মধ্যে সংযুক্ত হয় নাই, কিন্তু এটা হয়তো ভবিষ্যতে হবে। এটা বাইরে পাওয়া যায়, এটা নিজের উদ্যোগেই মা বাবাকে এটা দিয়ে দিতে হবে। এই ভ্যাকসিনগুলো দেওয়া থাকলে যেগুলো হচ্ছে কমন কিছু জীবাণু, এই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তাদের নিউমোনিয়া, মানে এইসব জীবাণুর দ্বারা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর এর পাশাপাশি আরও কিছু বিষয় আছে, যদি বাচ্চার পুষ্টি অপুষ্ট হয় তাহলে তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অন্য যাদের পুষ্টি ভালো তাদের চেয়ে বেশি। সেই কারণে আমরা শিশুদের পুষ্টিটা খুব গুরুত্বপূর্ণ। জন্মের প্রথম 6 মাস অ্যাবসোলিউট ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র বুকের দুধ খাবে, ওই বাচ্চার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অন্যান্য যারা আর্টিফিশিয়াল ফর্মুলা খাবে, অন্য খাবার খাবে, তাদের চেয়ে বুকের দুধ খেলে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তাহলে আমরা ব্রেস্ট ফিডিং অ্যাডভাইস করব এবং তাকে ভালো পুষ্টির উপদেশ দিব। এর পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরিবেশ দূষণ আমাদের ঘরের মধ্যে এবং ঘরের বাইরে। ঘরের মধ্যে যেমন চুলার কাছে যাওয়া, ঘরের মধ্যে যদি আমরা স্টোভ দিয়ে রান্না করি, এই স্টোভের ধোঁয়া, কিংবা এই শিশু যদি মায়ের সাথে পাকঘরে যায় তাহলে তার ওই ধোঁয়ার কারণে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং হাইজিন মেনটেন করা, যে আমরা যেখানে সেখানে হাঁচি না দেওয়া এবং একটু মাস্ক ব্যবহার করতে পারলে আমাদেরকে অনেক ধন্যবাদ স্যার। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। যে 1 নম্বর হলো যে যেটা বলেছেন যে পুষ্টি খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস, অ্যাবসোলিউট ব্রেস্ট ফিডিং প্রথম 6 মাসের জন্য। আর আরেকটা যেটা বললেন যে হাইজিন মেনটেন করা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যদি মেনটেন করা যায়, এবং কখনো আমাদেরকেও সচেতন হতে হবে, আমাদের বাচ্চারা যদি কখনো নিউমোনিয়া আক্রান্ত হয় তাহলে স্যার যেটা বললেন যে ক্রাউডের মধ্যে যেটা ছড়ায়, তাহলে তাদেরকে একটু সেপারেট রাখাই ভালো, মানে ক্রাউডে যেতে না দিয়ে। অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আমি একটু প্রফেসর মাহমুদী চৌধুরী আরজু স্যারের কাছে জানতে চাচ্ছি যে আপনারা তো স্যার, আপনি এই শিশু বিকাশ নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন। এখন আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই কাজগুলো এখানে আপনারা তো নিশ্চয়ই, আমি যতদূর জানি এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি সিস্টেম, এককভাবে কোনো পেডিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট বা আপনাদের পক্ষেও সম্ভব না। আপনারা কাদেরকে ইনভলভ করেন আপনাদের টিমের মধ্যে? আমরা এটা একটা মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচে করি। যেমন আমাদের আগ্রাবাদ মাও শিশু হাসপাতালে একটা অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র আছে। ওখানে আমাদের এইসব বাচ্চারা, যেসব বাচ্চারা অটিজম নিয়ে আসে বা অনেকে শারীরিক প্রতিবন্ধী, সেরিব্রাল পলসি, সুতরাং আমাদের এখানে আমরা তো ডাক্তাররা আছে অ্যাজ এ কনসালটেন্ট অথবা মেডিকেল অফিসার, সেই সাথে আমাদের এখানে প্রথম যেটা আছে যে ডেভেলপমেন্টের প্রবলেম হলে, শারীরিক প্রবলেম, আমাদের ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আছে, যাদের অটিস্টিক বাচ্চা তাদের জন্য আমরা বেসিক্যালি 3টা সার্ভিস আমরা করি। একটা হচ্ছে স্পিচ থেরাপি, একটা হচ্ছে অকুপেশনাল থেরাপি, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। কারণ সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে সে মাইল্ড, মডারেট, সিভিয়ারকে আমরা ভেরিয়েশন করি, সেভাবে আমরা ইন্টারভেনশন দিতে পারি, সেটা হতে পারে। এছাড়া আপনি দেখেন এই সার্ভিসগুলির বাইরেও আমরা দেখেছি যে সেরিব্রাল পলসি বলে কিছু কিছু বাচ্চা তার ভিশনের সমস্যা থাকতে পারে, যার জন্য আমাদের ভিশন স্পেশালিস্ট আছে। এমনকি আমরা একজন অপটিওমেট্রিস্টকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, যাতে করে তার যদি এরার ও রিফ্লেকশন হয়, চোখের যদি সমস্যা হয়, তাহলে তাকে যেন আমরা ওখানে চশমা দিতে পারি। কারণ এই কারণে দেখেছি অনেক খিঁচুনির বাচ্চা, এগুলি যখন চশমা দিয়ে দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চা, তাদের কিন্তু আপনার খিঁচুনি কমে গেছে। এছাড়া এইসব বাচ্চা একটু পুষ্টিহীনতায় ভুগতে পারবে, তাদের খাওয়ার প্রবলেম থাকতে পারে, তাদের লালা পড়ে, এবং বিশেষ করে অটিস্টিক বাচ্চারা ওরা একটা ফাস্ট ফুডের প্রতি তাদের একটা এফিনিটি থাকতে পারে, তারা অনেক সময় ওবেস থাকে। তো সেই জন্য একজন নিউট্রিশনিস্টেরও প্রয়োজন হতে পারে। শুধু নিউট্রিশনিস্ট আছে, সবাই মিলে একটা সম্মিলিত প্রচেষ্টায় এবং মা বাবার ঐকান্তিক প্রচেষ্টা থাকলে, রেগুলার ফলো আপ থাকলে এইসব বাচ্চা, আমি 100% ভালো হবে সেটা বলবো না, বাট এরা নর্মালের কাছাকাছি এরা এসেছে এবং এ ধরনের মা বাবা আমাদের কাছে এসেছে এবং তারা খুশি। আমাদের যে শিশু বিকাশের আমাদের যে কর্মযোগ্য, এটা নিয়ে তারা প্রশংসা করেছে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের চট্টগ্রাম অঞ্চলেই যে এরকম একটা বিশেষ
সেন্টার কিংবা শিশু বিকাশ নিয়ে কাজ করা, এটা আসলে একটা বড় ধরনের কাজ। এবং আমাদের যে চট্টগ্রাম অঞ্চলে যারা এই ধরনের বাচ্চা নিয়ে বিভিন্ন সমস্যায় আসছেন, তারা এই ব্যাপারে অবশ্যই সাহায্য পাবেন। আমি একেবারে শেষের দিকে আমি প্রফেসর এ.কে.এম. রেজাউল করিম স্যারের কাছে বলবো যে আপনি যদি একটু আমাদের বাবা মায়েদের উদ্দেশ্যে কিছু বলেন, যে শিশুর এই যে নিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিস এগুলো সম্পর্কে তাদের, বা যে সব আমরা আলোচনা করলাম তার শ্বাস সংক্ষেপটা যদি একটু বলেন। যে এখন যেহেতু শীতকালে এসছে, শীতকালে শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়ে যাবে। আপনার শিশুর যদি এরকম কখনো কাশি হয়, সাধারণ কাশির জন্য প্রথমে আপনারা উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দিবেন না। আপনি প্রথমেই সাধারণত সিমটোমেটিক টিমে তার নাকটা পরিষ্কার করে রাখবেন, তার জ্বর হলে জ্বরের ওষুধ দিবেন, তার অন্যান্য সমস্যা থাকলে আপনি স্থানীয় আমাদের চিকিৎসা স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেবেন। আমাদের পিতামাতা মনে করেন যে বাচ্চা অসুস্থ হলে প্রথমেই নিকটস্থ কোনো ফার্মেসি থেকে খুব উচ্চমাত্রার একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, যেটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো কাজই করে না, রোগ বরং আরও জটিল থেকে জটিলতর হয়ে যায়। তা আমরা বলবো যে আপনি আমাদের স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেবেন এবং আমরা চেষ্টা করুন শিশুর টিকাটা নিশ্চিত করার জন্য এবং শিশুর পুষ্টি এবং পরিবেশ, ভালো পরিবেশে শিশুকে রাখার জন্য। অনেক ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমাদের আসলে আরও অনেক বেশি কিছু জানার ছিল, কিন্তু মানে এখানে শেষ করতে হচ্ছে। আমাদের দুজন বিশেষজ্ঞ ডাক্তার খুব সুন্দরভাবে অনেক কিছু বলেছেন। আমাদের রেজাউল করিম স্যার বললেন যে নিউমোনিয়া এবং শিশুর যে ব্রঙ্কিওলাইটিস এই ব্যাপারে, তো আমাদের যে ব্যাপারে প্রিকশন থাকতে হবে, যে নিতে হবে, সেটা হলো যে যখন তখন যত্রতত্র আমরা যেভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করি সেটা খুবই ভয়াবহ। আসলে ভাইরাল যদি কারণ হয়ে থাকে, ভাইরাস যদি কারণ হয়ে থাকে, অ্যান্টিবায়োটিকটা আসলে কিছুই করতে পারে না, বরং ক্ষতি করে থাকে। তো তাহলে আমাদের বাচ্চাদের জেনে শুনে আমরা কেন ক্ষতি করব? আর আমাদের ডক্টর মাহমুদ চৌধুরী আজু স্যার যেটা বলেছেন সেটা তো খুবই বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, শিশুদের বিকাশ, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ। তাহলে দুইটা বিকাশ, একটা শিশু শুধু শরীরে বাড়লেও হবে না, একটা শিশু শুধু মনে বাড়লেও হবে না, চারিদিকে শারীরিক এবং মানসিক দুইভাবে যখন সে বিকশিত হবে, তখনই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থাকুন এটিএন বাংলার সাথে, থাকুন ডক্টর স্টেশনের সাথে। আবারও ধন্যবাদ।